প্রায় ৩,০০০ কোটি টাকা পাচারে অভিযুক্ত পলাতক পিকে হালদারের মা সহ ২৫ জনকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সেই সাথে অর্থ পাচার রোধ এবং পাচার করা অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আদালত বলেছেন দায় এড়াতে পারে না বাংলাদেশ ব্যাংক। ওয়াশিংটন ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বলছে ২০০৫ থেকে ১৪ এই ১০ বছরে দেশ থেকে পাচার হয়েছে ৬.৫ লাখ কোটি টাকা, আর গড়ে দেশ থেকে প্রতি বছর পাচার হয় ৬৪,০০০ কোটি টাকা। দুদক, সিআইডি, বাংলাদেশ ব্যাংক সহ অন্তত ৫টি সংস্থা অর্থ পাচার রোধ এবং তদন্তের কাজ করে থাকে। রয়েছে শক্ত আইনও, তারপরেও কিভাবে এত এত টাকা পাচার করছেন পিকে হালদাররা? এই আলোচনায় রাজকারণে আছে শারমিন চৌধুরী। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন বিসিসিআর ভাইস প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, আছেন বিসিসিআই এর সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, এবং আছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে সংযুক্ত হবেন বলে আশা করছি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে। আশা করছি কিছুক্ষণের মধ্যে ইব্রাহিম খালেদকে আমরা পেয়ে যাবো আমাদের মধ্যে। আমি জনাব খুরশিদ আলম খান, আপনার কাছ থেকে শুরু করতে চাই, কয়েকটা প্রশ্ন করতে চাই, আদালতের জায়গাটা একটু স্পষ্ট হতে চাই। যে প্রথমেই জানতে চাই যে ২৫ জনের বিরুদ্ধে, পিকে হালদারের মা সহ ২৫ জনের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছেন বিদেশ যাত্রায়, সেটি কেন, এক নাম্বার। এবং সেই তালিকার মধ্যে রয়েছেন সাবেক সচিব এবং ইন্টারন্যাশনাল লিজিং এর চেয়ারম্যান, আদালত কর্তৃক নিযুক্ত চেয়ারম্যান এনআই খান। তিনি আমাদের একটি অনুষ্ঠান বিস্তৃত সংবাদে যুক্ত হয়ে বলছিলেন যে কোথাও এক জায়গায় ভুল হচ্ছে, আইনজীবীরা কেন দেখলো না বিষয়টি, তাকে অপমান করা হচ্ছে, কেন তার নামটি ওই তালিকার মধ্যে রয়ে গেল? জনাব খুরশিদ আলম খান। জি দেখুন, পিকে হালদার সংক্রান্ত যে সুমোটো রুল, শতপ্রণোদিত রুল, এটা হাইকোর্টে বিচারাধীন। এখন বিচারাধীন বিষয়ে তো খুব ডিটেলস কিছু বলা যায় না, তবে আদালতের আদেশ আপনাদেরকে অবগত করানো চায়। পিকে হালদারের যারা বিক্ষুব্ধ কিছু ব্যক্তি, ওনারা নিজেরাই দরখাস্ত দেয়। এখানে একটি জিনিস বুঝে রাখা উচিত, এখানে কিন্তু এই দরখাস্তটি দুদক দেয়নি, দুর্নীতি দমন কমিশন কোনো দরখাস্ত ফাইল করেনি। বিক্ষুব্ধ যারা সাফারার, যারা ভিকটিম, তাদের ভাষায় তাদের ৫ জন একটা দরখাস্ত দিয়ে পক্ষ হতে চেয়েছে। সেখানে তারা বলছে আমরা আমাদের কথা বলতে চাই। এখন আদালত তাদেরকে পারমিশন দিয়েছেন, উইদাউট ওকালতনামা, উইদাউট অ্যাডভোকেট, আপনারা আপনাদের নিজেদের কথা নিজেরাই বলুন। সেখানে আছেন প্রাক্তন প্রধান বিচারপতির কন্যা ডক্টর নাশিদ কামাল, ফরমার অ্যাম্বাসেডার, বেশ আরো ৩ জন আছেন। ওনারা নিজেরাই দরখাস্ত দিয়ে বলেছেন যে তাদের সাফারিংস গুলো কিভাবে হচ্ছে। ওখানে আপনি ওনারা কিছু ব্যক্তির নাম দিয়েছেন, আমি কোনো ব্যক্তির নাম মেনশন করতে চাচ্ছি না। এখানে একটা কথা আপনাকে বলে রাখি, এটা কিন্তু কোনো এলিগেশন না, ওনারা বলেছেন এইসব ব্যক্তিদের হয়তো জিজ্ঞাসাবাদ করলে তদন্তটা আরো সুষ্ঠু হতে পারে। হ্যাঁ, ওনারা সেটা বলেছেন, এটা পজিটিভ সেন্সে বলেছেন, এটা কাউকে ডিফেম করার জন্য বলা হয়নি কিন্তু। এবং আদালত কিন্তু ওই যে বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা শব্দটা শুনলেই আমাদের মনে হয় যেন কোথাও এক জায়গায় সমস্যার কিছু রয়ে গেছে বলেই তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়ার, মানে বরাবর এই অভিজ্ঞতা, এজন্যই হয়তো এনআই খানও এরকম একটা রিয়াকশন দিয়েছেন আমাদের অনুষ্ঠানেও। তবে ধন্যবাদ, এটি কোনো এলিগেশন না, আপনি স্পষ্ট করছিলেন বিচারাধীন বিষয়টিও বলছেন। আর একটা বিষয় অ্যাডভোকেট খুরশিদ আলম খান, একটু সংক্ষেপেই জানতে চাই, যে মাঝখানে ৭০-৮০ জন বান্ধবী পিকে হালদারের, সেটিও খুব আলোচিত হচ্ছিল এবং মূল আলোচনাকে ছাপিয়ে অনেক সময় বান্ধবীদের আলোচনা চলে আসছিল। সেখানটাই একটু জানতে চাই যে এই বান্ধবীদের আসলে তার যে অপরাধ, অর্থ পাচার, আত্মসাতের সাথে সংশ্লিষ্টতা কতটুকু, শুধুমাত্র বান্ধবী বলে এই অপদস্থ হয়রানির শিকার হয়ে যাবেন না তো? বাংলাদেশের বাস্তবতা এটাও একটা স্বাভাবিক বিষয়, কি বলবেন? ম্যাম, এই ব্যাপারে তো কথা বলতে গিয়ে হাইকোর্ট ভিডিও ক্লিপ চেয়েছেন ৭১ টিভি। আমার তো মনে হয় আমি এই ব্যাপারে কথা বলা ভালো, ঠিক হবে না, কারণ ৭১ টিভির ভিডিও ক্লিপ আদালতের প্রোডাকশনের জন্য আগামী ১০ তারিখ দিন ধার্য আছে। আর এখানে একটা কথা আপনাকে পরিষ্কার করে দিই, ৭০-৮০ জন বান্ধবী না, ৭০-৮০টা অ্যাকাউন্ট। জি জি, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ। স্বাগত জানাচ্ছি খন্দকার ইব্রাহিম খালেদ। আপনি হয়তো প্রথম অংশেই শুধু থাকতে পারবেন, আপনার অসুস্থতার কথা আপনি জানিয়েছেন। আর আপনার কাছ থেকে সেজন্যই সংক্ষেপে কয়েকটি বিষয় একটু জেনে নেই। যে বাংলাদেশ ব্যাংক দায় এড়াতে পারে না বলছেন আদালত, বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অর্থ পাচার রোধ এবং পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে। আপনি বাংলাদেশ ব্যাংকের ভেতরে কাজ করেছেন, উচ্চ পর্যায়ে কাজ করেছেন, সেখান থেকে
থেকে আপনি কি দায় দেখতে পান বাংলাদেশ ব্যাংকের? এবং শুধু বাংলাদেশ ব্যাংকই না, এই ইন্টারন্যাশনাল লিজিং এরও আদালত কর্তৃক নিযুক্ত চেয়ারম্যান ছিলেন, পরে যদিও পদত্যাগ করেছেন, সেখান থেকেও ভেতরের অবস্থা দেখে কি বলবেন? এই ঘটনাতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা বা দায় কতটা? জি, বাংলাদেশ ব্যাংক কতগুলো আইনের অধীনে কাজ করে এবং প্রত্যেকটি ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এগুলো ওই আইনের দ্বারা পরিচালিত করে। যদি সেই আইন প্রয়োগ করতে ব্যর্থ হয়ে থাকে, বাংলাদেশ ব্যাংক অবশ্যই দায়ী। আর যদি প্রয়োগ করে থাকে তাহলে তো দায়ী হবে না। আমরা দেখি ঘটনাটা তো একদিনে ঘটেনি। পিকে হালদারের ঘটনাটা গত 5 থেকে 6 বছর, আমি দেখেছি 6 বছর যাবৎ ঘটেছে। তো এই 6 বছরের মধ্যে কি কি ব্যবস্থা নেওয়া যেত সেটা আমি বলছি। একটা হলো পিকে হালদার সহ আরো কিছু যারা নাকি এই কাজে জড়িত তাদেরকে শনাক্ত করে তাদেরকে বোর্ড থেকে বা ব্যবস্থাপনা থেকে যেখান থেকে অপসারণ করা। বাংলাদেশ ব্যাংক এটি করেনি। 2 নম্বর হলো পুরো বোর্ডকে ভেঙে দিয়ে একটি অর্থবহ রেসপন্সিবল বোর্ড তৈরি করা। এই ক্ষমতা আছে এবং বাংলাদেশ ব্যাংক সেটি করেনি। কাজে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংকের হাতে পরিচালনার জন্য যে অস্ত্র ছিল সে অস্ত্র তারা লুকিয়ে রেখেছিল, অস্ত্র তারা প্রয়োগ করেনি, একটি গুলিও ছড়েনি। কাজেই বাংলাদেশ ব্যাংক তো এর জন্য দায়ী থেকেই যাবে। যে কারণে আমরা দেখতে পেয়েছি খবর কাগজে আদালত বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের ওই সময় একজন ডেপুটি গভর্নরকেও তারা দায়ী করেছেন এবং তিনি যাতে দেশ ছেড়ে না পালাতে পারেন সেই নামটিও দিয়েছেন। এবং রায়তে আরো দেখেছি ডিজিএম, জিএম এরাও দায়ী। কারণ নোট ইনিশিয়েট তো নিচে জিএম লেভেল থেকেই হয়, ডিজিএম লেভেল থেকেই হয়। কিন্তু একজন জিএম একটা নোট ইনিশিয়েট করলে সেটা যে চোখ বুজে গভর্নর সাহেব সই করে দেবেন এটা তো হতে পারে না। তাহলে গভর্নরের থাকার দরকার কি? ওখানে একটা রাবার স্ট্যাম্প মেরে দিলেই হয়। কাজেই ডেপুটি গভর্নর বা গভর্নর কেউই দায়ী এড়াতে পারেন না, এখানে সবাই দায়ী। এবং নিচের লেভেলে পারেন না। আপনি যখন খন্দকার ইব্রাহিম খালেদ, আর একটা প্রশ্ন সাথে সাথে করে ফেলি, আপনি যখন সেই ইন্টারন্যাশনাল লিজিং এর চেয়ারম্যান ছিলেন তখন আদালত সামগ্রিক অর্থনৈতিক অবস্থা সংস্থাটি সম্পর্কে জানতে চেয়েছিল। লিখিত ব্যাখ্যায় আপনারা যেটি বলেছিলেন যে পিকে হালদার সহ কিছু ব্যক্তি এই কোম্পানি থেকে 1596 কোটি টাকা ঋণ নিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তা লেখা আছে তলিয়ে দেখতে অনুমতি দেওয়া হয়নি। এই যে তলিয়ে দেখতে অনুমতি দেওয়া হয়নি, এটি কে দেয়নি? বাংলাদেশ ব্যাংক কি দেয়নি? এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি নিজে অবাক হয়েছি, কারণ বাংলাদেশ ব্যাংকে কাজ করেছি। আমরা তলিয়ে দেখতে শুধু অনুমতি না, তলিয়ে না দেখলে ব্যাখ্যা তলব করতাম যে কেন তলিয়ে দেখা হয়নি। তুমি তলিয়ে দেখবে না তো দেখবেটা কি? আবার এখানে আমি এবার শুনতে পেলাম না, লিখিত ভাবে দেখতে পেলাম যে ওখানকার ডেপুটি গভর্নর ইন্সপেক্টরের উপরে বিধিনিষেধ আরোপ করেছেন, তার অনুমতি ছাড়া তলিয়ে দেখা যাবে না। তার মানে বাংলাদেশ ব্যাংক শুধু দায়ী না, বাংলাদেশ ব্যাংক এর সঙ্গে জড়িত। ব্যাংক তো জড়িত থাকতে পারে না, ব্যাংক কোম্পানি মানে বাংলাদেশ ব্যাংক অর্ডারে বাংলাদেশ ব্যাংক জড়িত থাকতে পারে না, কিন্তু এর সঙ্গে যারা কর্মকর্তারা বড়রা এরা জড়িত। এবং এরা আমি তো মনে করি যে একেবারে নিঃস্বার্থ ভাবে জড়িত এটাও তো মনে হয় না। যে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে তারই অংশীদার হিসেবে এরা জড়িত। আমি তো মনে করি এটা কঠিন ভাবে দেখা হোক। শুধু ডেপুটি গভর্নর নয়, সেই ডেপুটি গভর্নর, এক্সিকিউটিভ ডিরেক্টর এবং জিএম লেভেল পর্যন্ত বলি, এই লেভেল পর্যন্ত কাউকে ছাড় দেওয়া ঠিক হবে না। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এদেশ থেকে এইসব দুর্নীতি যাবে না। জি, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। আর একটা জায়গায় একটু জিজ্ঞাসা করি, আপনি বলেছেন যে এই টাকা ফেরত আসার সম্ভাবনা নাই, এটাও আপনার পদত্যাগের একটা কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। কেন মনে করছেন যে পিকে হালদার যে টাকা পাচার করেছে সেটি ফেরত আনা সম্ভব না? না, আমি এই কথাটা ঠিক এই কথাটা বলিনি। এই কথার সঙ্গে আরেকটা কথা ছিল কন্ডিশনাল হইতে বলেছিলেন যে পিকে হালদারকে ফিরিয়ে না আনতে পারলে টাকা আদায় করা সম্ভব হবে না। কাজে আপনি আংশিক বলেছেন। পিকে হালদারকে যদি ফিরিয়ে আনতে পারি তাহলে এটা সম্ভব হতে পারে, আর নাহলে সম্ভব নয় বলে আমি এখনো মনে করি। এবং পিকে হালদারকে আনাটা, পিকে হালদার মানে কিন্তু শুধু পিকে হালদার নয়, পিকে হালদার সামনের ভিত্তিটি, এর পিছনে অনেক জাদ্রের লোকরা রয়েছেন। কাজেই এটা সরকারের সর্বতোভাবে সমর্থন পেলে এই কাজটি করা সম্ভব। এবং এই যে সরকারের সর্বতোভাবে সমর্থনের জায়গাটাই নিশ্চয়ই আমি জানতে চাইবো। খন্দকার ইব্রাহিম খালেদ, আপনি যদি ভালো বোধ করেন, অসুস্থতা বোধ না করেন, তাহলে আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। আর নিশ্চয়ই অ্যাডভোকেট খুরশিদ আলম খান, এই যে আদালত
মানে পিকে হালদারকে ফিরিয়ে আনতে কি ব্যবস্থার কথা আছে সেটি সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো, কিন্তু যে সদিচ্ছা, সরকারের সদিচ্ছার কথা খন্দকার ইব্রাহিম খালেদ বলছিলেন, জনাব আব্দুল আওয়াল মিন্টু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এই অর্থ পাচার রোধ, ফিরিয়ে আনা, এই ব্যাপারে সরকারের সদিচ্ছার জায়গাটা আপনি কতটা দেখেন? আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। বাংলাদেশের আপনি একটা কথা শুরু করছেন যে আমাদের শক্ত আইনও আছে। আমি তো মনে করি বাংলাদেশের বর্তমান আইনগুলাই অর্থ পাচার করার জন্য সবচেয়ে সুবিধা। কারণ আমি আপনাকে বলি, যেমন ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট, এখানে ইব্রাহিম খালেদ সাহেব আছে, এখন কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু আগের মতো নাই আর। এই ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্টকে অনেকদিন ধরে এটাকে 2বার অ্যামেন্ডমেন্ট করে বলা হয়েছে যে কোনো এক পরিবারে 2 জনের বেশি থাকতে পারবে না কোনো ব্যাংক। তারপরে কোনো ব্যাংকের ডিরেক্টর একসাথে 2 টার্মের বেশি থাকতে পারবে না। কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটাকে 2 টার্মকে করছে 3 টার্ম, 2 জনকে করছে বোধহয় 4 জন, আর ইভেন 4 জন হলেও সেটাকে এনফোর্স করে না। আপনি দেখবেন বেশিরভাগ ব্যাংকেই কিন্তু হয় নিজের ভাই বোন আত্মীয় স্বজন সব হলো বেনামি ডাইরেক্টর। তো টাকাটা যখন পাচার হয়, টাকাটা আসে কোত্থেকে? টাকাটার 3টা সোর্স হতে পারে। যার কাছে টাকা নাই সে তো পাচার করবে না। টাকাটা আসতেছে, একটা হলো ব্যাংক থেকে লুট করে এই টাকা বিদেশে নিয়ে যাচ্ছে, এটা হলো যেমন পিকে হালদার বলেন বা আরো আমার নাম বলার দরকার নাই, এই ধরনের ব্যক্তিরা। 2 নাম্বার হলো অবৈধভাবে অর্থ উপার্জন করে সেই অবৈধ অর্থকে বিদেশে পাচার করে। তো এখন প্রশ্ন হইলো, অবৈধ অর্থ পাচার যদি নাও করে, আপনি তো অবৈধ অর্থের কোনো অর্থ হলে তো আপনি কোনো শাস্তি দেন না, আপনি বরং ওদেরকে ইউ গিভ দেম অ্যাসিস্ট্যান্স। যেমন 2 বছর 3 বছর পরে পরে অবৈধ অর্থকে বৈধ করার জন্য আপনি বাজেটে একটা লাইন অ্যাড করে দেন। তো তাইলে আমি বৈধ অর্থ কেন রাখবো? আর যখন অর্থ অবৈধ হবে তখন আপনি বিদেশেও নিতে পারেন, দেশেও রাখতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। এবং বাংলাদেশে তো এখন অবৈধ অর্থই হইল মূল শক্তি মানুষের, কোনো বৈধওয়ালাদের কোনো শক্তি নেই এখন। যাদের কাছে কালো টাকা আছে, অবৈধ টাকা আছে, অপ্রদর্শিত টাকা আছে, চুরি করে দেশের ধন সম্পদ লুণ্ঠন করতেছে, তারাই কিন্তু মহা শক্তিশালী। আর যারা একটু বেশি বৈধভাবে চলতে চায় তাদেরকে অ্যান্টি কারাপশনও বারবার ডাকে, তাদেরকে কোর্টও দেয় হাজিরা দিতে হয় মাসে 5 বার 7 বার 10 বার। তো এই আইনগুলার কথা যেটা বললেন, শক্ত আইনগুলা কিন্তু শক্ত, অনলি সুবিধা দেয় তাদেরকে যারা দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে, যারা চুরি করে, যারা দুর্নীতি করে। এবং এই দুর্নীতি হয় কোত্থেকে? যে সরকারই আসুক, দুর্নীতি হওয়ার মেইন মাধ্যম হলো সরকারের আনুকূল্য থেকে দেশের সম্পদ লুণ্ঠন যারা করে তারা। কারণ অপোজিশনের তো কোনো সুযোগ নাই এদেশে। এদেশে হইলো যে উইনার টেকস অল। আমি সরকার গঠন করছি, সব আমার, এখন আমি খাবো, চুরি করব, লুণ্ঠন করব, কিছুই হবে না আমার। আর আমি যখন অপোজিশনে যাব তখন আমি বারবার অ্যান্টি কারাপশনে যাব, এখানে যাব, সেখানে যাব, কিছু কোর্টও যাব, কিন্তু শাস্তি হয় না কারো। তো এখানে আমার মূল কথা হইলো যে আপনি যখন অবৈধ টাকাকে বৈধ করার সুযোগ দেন, আপনার যখন দুর্নীতির কোনো শাস্তি নাই, আপনি যখন ব্যাংকগুলোকে লুটপাট করার জন্য যত রকমের সুবিধা আছে কয়েকটা ফ্যামিলি বা কয়েকজন লোকে দিচ্ছেন, সেখানে কেন অর্থ পাচার নিয়ে এত হই হল্লা? আর বাংলাদেশ ব্যাংক কথা বলছেন, বাংলাদেশ ব্যাংক কিন্তু ইব্রাহিম খালেদ সাহেব ধন্যবাদ জনাব আব্দুল আওয়াল মিন্টু। এই আপনার এই প্রসঙ্গে কিভাবে হয় যে বিষয়টিতে আপনি আলোচনায় ছিলেন, এখানে আরেকটু বিস্তারিত আসতে চাইবো আমি। জনাব সিদ্দিকুর রহমান, আপনার কাছেও এই প্রসঙ্গে সদিচ্ছার জায়গাটাতেই, সরকারের সদিচ্ছার জায়গাটাতে জানতে চাই। জনাব আব্দুল আওয়াল মিন্টু বলছিলেন সরকারের আনুকূল্য না থাকে আমাদের দেশে দুর্নীতি হয় না, এইখানে কি বলবেন? এবং যাদেরকে, ধন্যবাদ জনাব আব্দুল আওয়াল মিন্টু, যাদেরকে আমরা দেখছি বারবার নাম আসছে অর্থ পাচার সহ, তাদের পেছনে যারা রয়ে যাচ্ছে তাদেরকে যখন উদ্ঘাটিত করা হচ্ছে না বা তাদেরকে যখন ধরা হচ্ছে না, তখন কি একটা সদিচ্ছার জায়গায় কোথাও প্রশ্নই আসেই কিনা জনাব সিদ্দিকুর রহমান? সদিচ্ছার জায়গা যদি না থাকতো তাহলে তো আপনি এই যে এখন যে জিনিসগুলো মানুষের সামনে আসতেছে, আপনি পিকে হালদারের কথা বলেছেন, তো এই জিনিসগুলো কিভাবে আসলো? যদি সদিচ্ছা না থাকে তাহলে এগুলো কিভাবে সামনে আসে মানুষের?
তো অবশ্যই সদিচ্ছা আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজেই বলেছেন যে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, এবং সেই জন্যই কিন্তু বিভিন্ন জিনিসগুলো আমরা আজকে দেখতে পাচ্ছি। আগেও এই মানি লন্ডারিং কিন্তু আজকে না, সবসময় ছিল, এবং এই অর্থ পাচার সবসময় ছিল, আর সব দেশেই আছে এগুলো। কিন্তু আজকে এই জিরো টলারেন্স বলে আজকে কিন্তু আপনি পাবলিক জানতে পারছে, সেই জন্যই কিন্তু আমরা আজকে আলোচনা করতে পারতেছি। আগে কিন্তু আলোচনাও করা যেত না। তো অতএব এখানে সদিচ্ছার কোনো অভাব আছে বলে তো আমি মনে করি না। কারণ আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য থেকে শুরু করে আরো অনেক লোককে আপনারা দেখছেন ইদানিং কালে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে হেনস্থা না, আইনের আওতায় আনা হচ্ছে। এবং সেইখানে আপনি কোনোভাবেই বলতে পারেন না, কেউই বলতে পারবে না যে বর্তমানে কোনোভাবে এই যে সদিচ্ছা, সরকারের সদিচ্ছা নাই। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা এবং সদিচ্ছা 100% আছে। কারণ আপনি 2012 সালে একমাত্র দুদকই এই মানি লন্ডারিং, এই অর্থ পাচার এগুলো দেখাশোনা করত। তারপরে কিন্তু অনেকগুলো সংগঠন এখন তারাও দেখে, অনেকগুলো অর্গানাইজেশন, সেগুলোর মধ্যে মনে করেন এনবিআর আছে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, আপনার সবচেয়ে বড় যে বাংলাদেশ ব্যাংকের FIU তারা দেখে। তো সেখানে এতগুলো CID দেখে, প্রত্যেকেই যখন দেখে তখন এগুলো কিন্তু বের হয়ে আসছে। তাইলে আপনি সদিচ্ছা কোত্থেকে দেখলেন না? 2012 পরে 15তে এই আইনটা সংশোধন করা হয়েছে। তাইলে এই সরকারই তো এগুলো করেছে, এটা তো আগে হয়নি। আগে তো আমরা দেখি নাই কাউকে যে কোনো জায়গায় কোনো কিছু নিশ্চয়ই। কিন্তু সাথে সাথে আরেকটা প্রশ্ন যদি করি, নিশ্চয়ই এই সরকার করছে, কিন্তু তারপরেও এই বার্তাটা মানে যাচ্ছে না কেন সবার কাছে, সেটি সম্পর্কে কি বলবে? যে এত আইনের আওতায় আনা হচ্ছে তবুও বার্তাটা যাচ্ছে না কেন? আগে শুনতাম লক্ষ টাকা, কোটি টাকার দুর্নীতি হচ্ছে, এখন শুনি শত কোটি টাকা, হাজার কোটি টাকার দুর্নীতি। আপনি যখন কি বলবেন? ইকোনমির সাইজ যখন বড় হবে তখন দুর্নীতির সাইজটাও বড় হবে, এটাই স্বাভাবিক। ইকোনমির সাইজ বড় হলে আপনার কাছে টাকা যখন থাকবে, আপনি আজকে দেখেন আমেরিকার মতো জায়গায় দেখেন কি অবস্থা, তাহলে পৃথিবীর সব জায়গায় দেখেন একই অবস্থা। যেখানে টাকা থাকবে সেখানেই না এটা হবে, যেখানে টাকা নাই সেখানে তো কিছু হবে না, সে তো কিছু করতে পারবে না। তা আমাদের অর্থনীতির যে পরিবর্তন, দেশের যে পরিবর্তন, অর্থনৈতিক অবস্থা, সেটা তো আপনার দেখতে হবে। আপনি দেখেন প্রতিটা জায়গায় মানে অর্থনীতির আকার বাড়ার সাথে সাথে দুর্নীতির প্রতিটা জায়গায় আছে, এটাই হচ্ছে একটা বিষয়। আমি সিদ্দিকুর রহমান আপনার কাছে আবারও আসছি, একটা বিরতির সময় হয়ে যাচ্ছে। অ্যাডভোকেট খুরশিদ আলম খান যেই প্রশ্নটি খন্দকার ইব্রাহিম খালেদ তুলছিলেন, যে পিকে হালদারকে ফিরিয়ে আনা গেলে টাকা ফিরিয়ে আনা যাবে, তাকে না আনা গেলে আনা নিয়ে, মানে টাকা ফিরিয়ে আনা নিয়ে প্রশ্ন আছে, ফেরত পাওয়া নিয়ে। সেখান থেকে আদালতও আপনাদেরকে জিজ্ঞাসা করেছে যে তাদেরকে, মানে পিকে হালদারকে ফিরিয়ে আনতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এখানে আমাদেরকে একটু স্পষ্ট করবেন? জি হ্যাঁ, দেখুন, পিকে হালদারকে ফিরিয়ে আনার ব্যাপারে অলরেডি দুর্নীতি দমন কমিশন আদালতের আদেশটা মিনিস্ট্রি অফ হোমের কাছে পাঠিয়ে দিয়েছে। হোম অলরেডি ফ্রান্সে যেখানে ইন্টারপোলের হেড অফিস, সেখানে পাঠিয়ে দিয়েছে। ইন্টারপোল অলরেডি রিসিভ করেছে, এবং পারহ্যাপস আমার যত ধারণা ইতিমধ্যে না হলেও আজকে কালকের মধ্যে রেড অ্যালার্ট জারি হয়ে যাচ্ছে। তা কাজেই পিকে হালদারকে ধরে আনতে পারলে এই যে টাকা ফেরত আসবে, আদারওয়াইজ আসবে না। শ্রদ্ধাভাজন মিস্টার খন্দকার ইব্রাহিম খালেদের সঙ্গে একটু আমি হালকা দ্বিমত পোষণ করছি। কারণ টাকা, আমার যদি প্রসিকিউশন শেষ হয়, আমি যদি টাকা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আন্ডার দ্য মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট অফ 2012 আমার টাকা ফেরত আনা যাবে। এবং আমি যদি ব্যাংকে আইডেন্টিফাই করতে পারি কোথায় টাকা আছে, আমার বাংলাদেশের আইনে, মানি লন্ডারিং আইনে, আমার ঢাকার কোর্ট, হাইকোর্ট এইখানে ইনজাংশন দিয়ে সেই টাকাটি জব্দ করতে পারে। লন্ডনে জব্দ করেছে, হংকং এ জব্দ করেছে, এবং বেশ কিছু টাকা রিটার্ন এসেছে। মানে টাকা জব্দ করার আইনও আছে, টাকা ফেরত আনারও আইন আছে। বাট টাকা ফেরত আনতে হলে আপনাকে প্রসিকিউশনটা শেষ করতে হবে। দ্যাট মিনস আপনি কনভিকশন অবটেইন করতে হবে।
কনভিকশন অবটেইন করলে টাকা আনা একদম সোজা, বাট টেক্স টাইম, একটি জটিল প্রক্রিয়া, কিন্তু টাকা আনা সময় যায়। সাপেক্ষ আর ব্যাপার। যদি অনেক ব্যক্তি ধন্যবাদ চলে আসে, অ্যাডভোকেট খুরশিদ আলম খান। টাকা ফিরিয়ে আনার জায়গাটি আরেকটু নিশ্চয়ই কথা বলতে চাই। আপনারা টাকা কত ফিরিয়ে আনা গেল সেটি নিয়েও আদালতে একটা প্রতিবেদন দাখিল করেছেন, সেই জায়গাটিও একটু আলোচনায় আনতে চাই। সদিচ্ছার জায়গাটা তো আরো রয়ে গেছে আলোচনা। ফিরছি রাজকাহন একটা বিরতির পর। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনি টাকা ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়ার কথা বলছিলেন সেখান থেকে, এবং নজিরের কথাও বলছিলেন সেখান থেকে একটু জানতে চাই যে আপনারা এই দুদক 17 ডিসেম্বর আদালতে যে প্রতিবেদন জমা দিয়েছেন পাচার করা অর্থ ফেরত আনার বিষয়ে, দুজন ব্যক্তির পাচার করা অর্থ ফেরত আনার কথা বলছেন। আরাফাত রহমান কোকুর 21 কোটি টাকা, বিএনপি চেয়ারপারসন এর পুত্র আরাফাত রহমান কোকো, এবং আরেকজন হচ্ছেন তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের প্রায় 20.5 কোটি টাকা ফেরত আনার কথা আদালতে আপনারা জানিয়েছেন। এবং আরো যেটি জানছি, আমার তথ্যগত ভুল হলে আপনি নিশ্চয়ই সংশোধন করে দেবেন, মোর্শেদ খানের 16 মিলিয়ন হংকং ডলার ফ্রিজ করা হয়েছে, এবং খন্দকার মোশাররফ হোসেনের ব্রিটেনে 8,08,538 পাউন্ড ফ্রিজ করা হয়েছে। মানে আমরা সব বিএনপি নেতাদের খবর জানতে পাচ্ছি যে তাদের ফেরত আনা হয়েছে বা ফ্রিজ করা হচ্ছে। সদিচ্ছার মধ্যেও কোনো পক্ষপাতিত্ব রয়ে যাচ্ছে কিনা? না, সদিচ্ছার মধ্যে কোনো পক্ষপাতিত্ব নাই। দেখুন, দুর্নীতি দমন কমিশন দুর্নীতির সূত্র অনুসন্ধান করে, লন্ডারিং এর অনুসন্ধান করে। সেখানে আমি তো কোনো ব্যক্তি দেখছি না। আমি যখন কোনো ব্যক্তিকে পাবো, সেই কান টানলে যেভাবে মাথা আসে অটোমেটিক ব্যক্তি চলে আসবে। অনুসন্ধান করতে গিয়ে যদি আমি এখন কোনো দল পাই, সেই দলটা কিন্তু আমাদের কাছে বিবেচ্য বিষয় না। হি মে বি বিএনপি, হি মে বি আওয়ামী লীগ, হি মে বি অন্য একটা পার্টি, জামাত, দ্যাট ইজ এ ম্যাটেরিয়াল থিং। ইজ দ্যাট আমরা যেভাবে আগাচ্ছি, ওয়েদার আমাদের প্রসিকিউশনের সূত্র মতে আমরা ওই জায়গাটা পৌঁছতে পারছি কিনা। আপনি আমাকে তথ্যপত্র দেন। আমরা এমনও অনেক মামলা করেছি পত্রিকার সূত্র ধরে, যেমন বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে চার্জশিট নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু চার্জশিট তো প্রায় শেষ, কারণ ট্রেল অফ মানি কোথায় সেই জায়গাটা ফাইন্ড আউট। অলরেডি ফান্ডেড, নন ফান্ডেড প্রায় 65টা মামলা হয়েছে ইনক্লুডিং, এবং অনেকগুলি বেশ কিছু টাকা রিকভারি হয়েছে। কিন্তু আমার মানে দেশের মধ্যে অনেকের মধ্যে ধারণা আছে লন্ডারিংটা শুধু বিদেশে হয়। দিস ইজ অ্যাবসলিউটলি রং। লন্ডারিংটা কিন্তু আমার দেশের ভিতরে হচ্ছে। ডেস্টিনি ইজ দ্য বেস্ট এক্সাম্পল, যার ট্রায়াল এখন শেষ পর্যায়ে। বেসিক ব্যাংক, দ্যাট ইজ দ্য বেস্ট এক্সাম্পল। বিসমিল্লাহ গ্রুপ মানে জনতা ব্যাংক, তাদের ইনএফসিয়েন্সের ট্রায়ালে তাদের সাজা হয়ে গেছে এবং দে হ্যাভ বিন কনভিক্টেড। তারা পালিয়ে আছে, তাদের প্রপার্টি জব্দ হয়ে গেছে। ধন্যবাদ অ্যাডভোকেট খুরশিদ আলম খান। এগুলো নিশ্চয়ই আপনাদের সফলতার একটা জায়গা, এবং বাকি জায়গাগুলো আমরা স্পষ্ট হতে চাই যে সেখানেও কি, এবং দ্রুতই নিশ্চয়ই সেই জায়গাগুলো স্পষ্ট হতে চাই। খন্দকার ইব্রাহিম খালিদ, খুব সংক্ষেপে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কোথাও মানে এই সদিচ্ছার জায়গাটাই যেহেতু প্রশ্নটাই আনছিলাম, সেখানে একটু জানতে চাই যে, আর জনাব আব্দুল আল মিন্টু সরকারের আনুকূল্য শব্দটা ব্যবহার করলেন। সরকারের আনুকূল্য পেলে তাদেরকে ধরাটা একটু কঠিন, আনুকূল্য না পেলে তাদেরকে ধরাটা সহজ, এরকম একটা ধারণা যদি মানুষ পোষণ করে, সেখানে কি ভুল বা ভ্রান্তি আছে? কথাটা তো বলাই যেতে পারে, কারণ কোকোকে ধরা হলো, কোকোর টাকা ফেরত নিয়ে আসা হলো, বা ওই যে বিএনপির দুজন, তখন কিন্তু ক্ষমতায় আওয়ামী লীগ ছিলেন। তাদের মধ্যে এই ব্যাপারে কোন রকমের সংশয় ছিল না, এবং তাদের একটা আস্থা ছিল, তার একটা কমিটমেন্ট ছিল। কিন্তু আমরা অন্য কোনো কেস এখনো দেখিনি যেখানে আওয়ামী লীগ করেন এমন কোন লোক তাকে ধরেছেন এবং তাকে আনার ব্যাপারে, সেটা এখন আমরা দেখা যাক। পিকে হালদার আওয়ামী লীগ করেন না, কিন্তু পিকে হালদারকে ধরার ব্যাপারে, কোকোর টাকা আনার ব্যাপারে যে কমিটমেন্ট আমরা দেখেছিলাম, সেটা দেখে কিনা আমরা দেখছি। তো এইভাবে আমাকে দেখতে হবে, এটা এইভাবে বলার কোন দরকার নাই। কিন্তু দলীয় ব্যাপারটা তো আমাদের দেশে আসা উচিত না, চলে আসে। এই ব্যাপারে আমাদেরকে একটু ফ্রি থাকতে হবে। আরেকটি কথা এখানে উঠেছে, এখানে বোধহয় মিন্টু সাহেবই বললেন, এ কথা ঠিক। একটা সরকারের ব্যাংকের টাকা জনগণের টাকা, এটা যাতে তছরূপ না হয়, এদিক সেদিক না হয়, সেই জন্য সে বহু আগের থেকে আইনে লিপিবদ্ধ ছিল, এবং ভারতে এখনো আছে। এক ফ্যামিলির থেকে ভারতে একজনের বেশি সদস্য থাকতে পারবে না বোর্ডে। এখানে একজনের জায়গায় দুজন হয়েছিল, সেইটি এই সরকারের আমলে 4 জন করা হয়েছে। এবং বলতে হয় তাদেরই নিজস্ব একটি ফ্যামিলিকে সেভ করার জন্য। সেই ফ্যামিলি থেকে 5 জন একটা ব্যাংকে এখনো আছেন। এই আইন অ্যামেন্ডমেন্ট করে একটা দুষ্ট লোককে বাঁচানো, এমন নজির খুব কম আছে। আচ্ছা, তার মধ্যে থেকে 4 জন করার পরে সেই ব্যাংকে এখনো 5 জন সদস্য। বাংলাদেশ ব্যাংকও সাহস পায় না, সরকারও কোনো
অনুমতি দেন না। তার মানে যখন নাকি আপনি আইনকে আইনের মতনই চলতে দিতে হয়, আইনকে যদি কেউ খারাপ কাজে ব্যবহার করে তাহলে তো আইন ওটার আইন থাকে না। সেই জন্য আমাদেরকে এই ব্যাপারে সাবধান হতে হবে। আসলে মূল ব্যাপারটা যে জনগণের সচেতনতা, ওই পলিটিক্যাল পার্টি দিয়ে হয় না। জনগণ সচেতন না হলে পলিটিক্যাল পার্টি কখনো ঠিক হবে না, কেউই ঠিক হবে না। জি, অনেক ধন্যবাদ খন্দকার ইব্রাহিম খালেদ। জনাব আব্দুল আওয়াল মিন্টু, আপনার কাছে একটু এটি এবারে জানতে চাই যে কিভাবে টাকা পাচার হয় সেই জায়গাটায় আপনি আগের অংশটাই বলছিলেন। আমরা যদি পানামা পেপারস, প্যারাডাইস পেপারস এর কথা বলি, সেখানে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের টাকা পাচারের কথা বলা হচ্ছে, মানে সেটাও কি একটা পাচার না? সেই অংশটা কিভাবে বলবেন? কর ফাঁকি দেওয়া, সেটাও কি একটা মানে স্পষ্ট হবার জায়গা রয়েছে কিনা, আপনি যদি একটু বলতেন। পানামা পেপারসে কোনো অর্থ পাচারের কথা বলা হয় নাই। বলা হয়েছে পানামা ওই দেশে কোম্পানিতে, মনে করে আমার নাম আছে, আমি তো 1982-তে বাংলাদেশে এসেছি, 83-84-এ। তার আগেও তো আমি ব্যবসা করতাম, তখন তো আমি বাংলাদেশে ব্যবসা করতাম না। আমি তো বাংলাদেশ থেকে চলে গেছি 1968-এ, আমি ফেরত এসেছি 1983-তে, কিন্তু বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস শুরু করছি 1984-এ। এখন ওই সময় যদি আমার কোনো কোম্পানি থাকে আমেরিকাতে বা কোথাও, এই লিস্টটা এখানে উঠছে। এটার সাথে অর্থ পাচার তো কেউ বলা নাই পানামা পেপারস নিয়ে, বা ওই যে প্যারাডাইস পেপার, এখানে অর্থ পাচারের কথা বলা হয় নাই। বলছে যে আমার একটা কোম্পানি আছে, মনে করেন সেটা তখন জাহাজ আমাদের ছিল, অলওয়েজ জাহাজ কোম্পানিগুলা পানামা, বারমুদা, এই 3-4টা দেশে, এগুলিকে বলে ফ্ল্যাগ অফ কনভেনিয়েন্স। সেই হিসেবে বিদেশি ফ্ল্যাগে আমার ওই একটা নাম ছিল, এটা তো অস্বীকার করার উপায় নাই। আর ফ্যামিলি তো তখন ছিলই না ভাই, ফ্যামিলির নাম আসে নাই, আমার নাম আসছে। আমি বিদেশে ছিলাম, আমি বিদেশে আমেরিকান সিটিজেনও আমি, তো এটা তো আমার কোনো সমস্যা দেখি না। আমি তো ওই দুদক না, যারা যারা আমার কাছে কাগজ আছে আমি সবাইকে কাগজ দিয়েছি, ওইটা কোনো অসুবিধা নাই। এর থেকে আর বেশি জানতে চাইলে আর তো বলার নাই, এগুলি সব 20-30 বছর আগের ঘটনা। জি জি, এবং দুদক যে তদন্তের কথা বলছেন, আপনি পেপারস দিয়েছেন, তারপরে আর সেখানে অগ্রগতিটা কি? দুদক কি বলেছে? দুদক তো আমার দাদার বাড়িতে গেছে মাপার জন্য, ঘর বাড়ি মাপছে। আমার এই বিল্ডিং এ এসে আমার কাঠ কতটুকু আছে, ছাদের কাঠ কতটুকু, কত টাকা খরচ, সবই দেখছে। 8 মাস ধরে মোটামুটি যদি আমার বাড়ি মাপতে আসছে, শুধু 29 জন আসছে ভাই, শুধু মানুষ আর মানুষ ছিল। সবকিছু করার পরে এটুকু জানি যে আমার বিরুদ্ধে কোনো চার্জ আনা হয় নাই। এটা অর্থ পাচার বলেন, মানি লন্ডারিং বলেন, অবৈধ টাকা বলেন, বা অবৈধ সম্পদ যেটা আমি প্রদর্শন করি নাই বলেন, কোনো চার্জ আমার বিরুদ্ধে আনা হয় নাই। তবে ইতিমধ্যে ওই আমার ছেলেকে ডাকছে মোটামুটি 5 বার, মেজো ছেলেকে ডাকছে 3 বার। আমরা যাইতেছি, দুদুকে হয়তো আরো ডাকতে পারে, আমাকেও কিছুদিন আগে একবার ডাকছে। ওটা মোটামুটি আমরা যাই আসি আর কি ওখানে, এখনো কোনো চার্জ আনা নাই। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, এক লাইনে একটু এই বিষয়ে সংযোগ করে দিবেন কিনা? আমি সিদ্দিকুর রহমানের কাছে যাওয়ার আগে আপনার কাছে একটু জানতে চাই, যদি এক লাইন একটু সংক্ষেপে বলা সম্ভব হয়, যে এই প্রক্রিয়াটা আসলে কোন অবস্থায় আছে? এই পানামা পেপারসে যাদের নাম আছে, শুধু তো জনাব আব্দুল আওয়াল মিন্টু না, আরো অনেকের, বাংলাদেশ থেকে আরো অনেকের নাম এসছে, তাদের ব্যাপারে অগ্রগতিটা কোথায় দুদকে? আমাকে জিজ্ঞেস করছেন? জি জি, অ্যাডভোকেট খুরশিদ আলম খান, এই বিষয়ে কি কোনো অগ্রগতি জানাতে পারেন কিনা আমাদের? না, এটা লেটেস্ট পজিশনটা আমি আসলে জানি না, এই মুহূর্তে বলতে পারবো না লেটেস্ট পজিশন। ধন্যবাদ অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আমরা তাহলে পরবর্তীতে নিশ্চয়ই এই বিষয়ে যদি জানবার সুযোগ হয় নিশ্চয়ই জানবো। জনাব সিদ্দিকুর রহমান, আপনার কাছ থেকে একটু ওই ব্যবসায়ীদের জায়গাটা জানতে চাই, যে কদিন আগে পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে সরকারি চাকরিজীবীদেরই বিদেশে পাচার করার, মানে 28 জনের একটা তালিকা আছে, সেই তালিকার মধ্যে বলছিলেন যে সরকারি চাকরিজীবীদের সংখ্যা বেশি, এবং তারপরে ব্যবসায়ী পোশাক শিল্প মালিকদের নাম আছে বলে তিনি জানাচ্ছিলেন আমাদেরকে। আসলে ব্যবসায়ীদের এই প্রবণতাটা কেন ব্যবসায়ীদের এই বিদেশে পাচার করার প্রবণতা, সেটা যদি আমাদেরকে বলতে, যেহেতু আপনি ব্যবসায়ী এবং বিজিএমই এর সাবেক সভাপতি। ধন্যবাদ আপনাকে। প্রথমত কথা হলো যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কথা বলেছেন, ব্যবসায়ীদের কথা বলেছেন, আসলে কিন্তু ঢালাও ভাবে আপনি কোন সেক্টরের কথা বলতে পারবেন না, এটা বলা উচিত না, কোন লোকেরই না। যেই বলে থাকুক না কেন, আমি বলবো যে ঢালাও ভাবে কোন সেক্টর নিয়ে কোনো কিছু বলতে পারেন না। আপনি বলতে পারেন যে লোক দুর্নীতি করছে, যে অন্যায়ভাবে টাকা নিয়ে কোনো কিছু করছে,
তার সম্বন্ধে আপনি তাকে আইনের আওতায় আনেন, তাকে বিচার করেন। ব্যবসায়ী হিসাবে আমরা তো তার প্রতিবাদ করছি না, আমরা তো বলছি না যে এই লোকের বিচার করা যাবে না, এটা কেন অন্যায়ভাবে করা হচ্ছে, তা তো বলছি না। যে লোক অন্যায় করে তা সে কোনো দলেরও না, সে কোনো ব্যবসায়ীও না, সে কোনো জায়গার এককভাবে তাকে বলা যাবে না। আমার কথা হইলো বিচার করেন, আইন আছে দেশে, আইনের আওতায় আনেন। আপনি প্রথমেই বলেছেন যে দেশে কঠিন আইন আছে, সেই কঠিন আইন বাস্তবায়ন করতেছে সরকার, চেষ্টা করে যাচ্ছে। এমন না যে আজকে আমরা সবকিছু জানতে পারতেছি। এই যে কানাডার কথা বারবার বলা হয়, আসলে কানাডায় যারা থাকে গার্মেন্টসের মালিক কিছু লোক থাকে, এটা সত্য কথা, কিন্তু তারা এখানে ব্যবসা করে, হয়তো তাদের বাচ্চারা ওখানে পড়াশোনা করে, সেটাই আমরা জানি। আমার অত ভিতরে জানা নাই যে কে টাকা নেয় না কিভাবে নেয়, সেটা জানার বিষয় হলো বাংলাদেশ ব্যাংকের। সেটা গার্মেন্টসের ব্যবসায়ী, আপনি আমাকে বিজিএমের সাবেক সভাপতি বলেছেন, গার্মেন্টসের ব্যবসায়ীরা কোনোভাবেই টাকা গার্মেন্টসের মাধ্যমে পাচার করতে পারে না। তার কারণ হলো আপনি তো এখানে আপনি কাপড় চায়না থেকে আমরা ইম্পোর্ট করি, আপনি জানেন যে এটার দাম কত। ম্যাক্সিমাম আমরা জিনিসপত্র ক্রয় করি লোকাল, তাহলে লোকাল এখান থেকে আমি টাকা কিভাবে নিলাম? টাকা মানুষ যেভাবে পাচার হয় সেই জায়গাটায় কেউ যায় না, সেটা হলো হুন্ডির মাধ্যমে টাকা পাচার হয়। আপনি আমাদের 1 কোটি লোক মাধ্যমগুলো নিয়ে আমরা অতীতেও আলোচনা করেছি। আমাকে একটা বিরতিতে যেতে হবে, বিরতির পরে এসে নিশ্চয়ই আমি একটু জানতে চাইবো, দেশের টাকা দেশে না রেখে ব্যবসায়ী বলি, সরকারি কর্মকর্তা কর্মচারী বলি, বা সব যে কোনো ক্ষেত্রেই বিদেশে পাচার করার এত প্রবণতা কেন? খন্দকার ইব্রাহিম খালেদ ছোট করে দেখো, এটা দেখতে হবে। আমি 17 কোটি ফিরে এলাম জিপিএইচ ইস্পাত বিদ্যুৎ রাজকাহনে। জনাব খন্দকার ইব্রাহিম খালেদ, আপনার কাছে যে প্রশ্নটি করে বিরতিতে যাচ্ছিলাম যে দেশের টাকা দেশে না রেখে বিদেশে পাচার করার এত প্রবণতা কেন, এবং এই প্রবণতা বন্ধ করা যাবে কি করে, খুব সংক্ষেপে যদি বলতেন। খুবই স্বাভাবিক আমার কাছে, কারণ বাংলাদেশের টোটাল জিডিপি শতকরা কেউ বলেছেন 30 ভাগ, কেউ বলেছেন 33 ভাগ, আমি বলেছি মিনিমাম 33, মানে 1/3 জিডিপির টাকা হলো কালো টাকা। তো কালো টাকা কি করে রাখবেন এখানে? এখানে কি করবেন, কি ব্যবহার করতে পারবেন না, অসুবিধা হবে, সেই জন্য এটা বিদেশে চলে যায়। এবং কালো টাকাটা পাচার হওয়া এটা খুব স্বাভাবিক কথা। সেই জন্য যদি আপনি পাচার কমাতে চান, আপনাকে কালো টাকা কমাতে হবে। কালো টাকা কমাতে হলে আপনাকে ট্যাক্স ডিপার্টমেন্টকে স্ট্রং করতে হবে, এবং দেশের লোকজন যারা তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আরেকটা কথা বলা ভালো যে সাধারণ মানুষ যারা এই ছোটখাটো চাকরি করে বা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে, এরা কিন্তু ট্যাক্স ফাঁকি দেয় না, দিলেও এরা ফাঁকি দিলেও কয়েক হাজার টাকা। এটা সবচেয়ে বড় বড় যে অংশটা আমাদের ব্যবসায়ের, চাকরি তো খুব একটা বড় হয় না, ব্যবসায় তারাই এই কাজগুলো করে। সেই জন্য সরকারের ভেতর থেকে তাদেরকে কোনোভাবে প্রোটেকশন দেওয়া উচিত না। আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম। অনেক ধন্যবাদ খন্দকার ইব্রাহিম খালেদ। খুব অল্প সময়ের মধ্যেই আমি সবার কাছ থেকে শুনে নিতে চাই, অ্যাডভোকেট খুরশিদ আলম খান, এই অর্থ পাচারের বিষয়ে যেটি জিজ্ঞাসা করছিলাম, আপনারা আদালতে হিসাব দিচ্ছেন 2500 কোটি টাকা পাচারের তথ্য আদালতকে জানিয়েছেন, আদালতও এটি অপর্যাপ্ত মনে করছেন এই তথ্যটা। একটু কি বলবেন যে জিএফআই যে তথ্যটা জানাচ্ছে যে 7 বছরে মানে গত 2005 থেকে 14 6.5 লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে, বছরে 64,000 কোটি টাকা গড়ে পাচার হচ্ছে, তার সাথে দুদকের তথ্যের এত ফারাক কেন? দেখুন, দুর্নীতি দমন কমিশন আদালতে যে কমপ্লায়েন্স দাখিল করেছে, এটা দুর্নীতি দমন কমিশনে যতগুলি মানি লন্ডারিং মামলা চলমান, যতগুলি নিষ্পত্তি হয়েছে, যতগুলি আন্ডার ইনভেস্টিগেশন, আন্ডার ইনকোয়ারি, তার ভিত্তিতে তার কাছে যেটা রেকর্ড আছে, রেকর্ডের বাইরে তো সে দিতে পারবে না। কাজেই আমাদের যেটা রেকর্ড সর্বশেষ আপডেট সেটি আমরা দাখিল করেছি। আদালত হয়তো বলেছে যে আমরা বাইরে কাগজে পড়ছি এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চলে যাচ্ছে, টাকার পরিমাণ তো আপনাদের কম, কিন্তু আমার যেটা মামলা, আমার যে মামলার প্রত্যেকটা মামলার ইন্ডিভিজুয়াল যে টাকার অ্যামাউন্ট, সেটাই আমরা ওখানে দাখিল করেছি। আমাদের রেকর্ডের বাইরে তো আমরা কিছু দাখিল করার সুযোগ নেই। জি, অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনি জানেন কিনা যে 2017 সালে তো তৎকালীন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান তিনি বলেছিলেন জিএফআই এর এই তথ্য বাংলাদেশ ব্যাংক তদন্ত করবে। তদন্ত কি করেছে? পরে তদন্তের অগ্রগতি জানেন? দেখুন, জিএফআই রিপোর্টটা আমি পড়েছি, ওটা কিন্তু মানে দুবার রিপিটিশন হয়েছে, একবার 2015 আর হলো 2017।
তদন্ত করবে মিনস, আমি তদন্ত ওই মান্নান সাহেবের ভাষায় বলতে চাচ্ছি না, এটা হয়তো এক্সামিন করে দেখতে পারে এই ডাটাটা ওয়েদার কারেক্ট অর নট। এখন এতগুলি টাকা এক্সামিন করা টেক্স টাইম নর্মালি, এবং তার জন্য আলাদা একটা সেল করতে হবে, এবং দ্যাট বার্ডেন লাইজ আপন বাংলাদেশ ব্যাংক, সেটা বাংলাদেশ ব্যাংকের বিএফআই করবে। সেই সম্পর্কে দুর্নীতি দমন কমিশনকে কোনো ইনস্ট্রাকশন আছে বলে আমার মনে হয় না। জি নিশ্চয়ই, তা তো করার প্রয়োজনীয়তা বোধ মনে হয় যেন আছে। এত এত লক্ষ লক্ষ কোটি টাকার হিসাব আমরা খালি শুনছি, জানবো না যে সত্যি কি সত্যি না। জনাব আব্দুল আওয়াল মিন্টু, খুব এক মিনিট করে আমি হয়তো বাকি অতিথিদের শুনতে পারবো। জনাব আব্দুল আওয়াল মিন্টু, আমরা আপনাদের কাছ থেকে আরেকটু কি প্রত্যাশা করতে পারি? আপনারা প্রভাবশালী ব্যবসায়িক, অর্থবিত্তশীল, রাজনীতিক, ক্ষমতার পালাবদলে কখনো ক্ষমতাসীন কখনো বিরোধী দলে থাকেন, আপনাদের কাছ থেকে কি আমরা আরেকটু প্রত্যাশা করতে পারি? কিসের প্রত্যাশা করবেন আপনি? আমাদের থেকে কিছু প্রত্যাশা করেন না, কারণ দেশের আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, এখানে একটা গোষ্ঠীকে দায় দিয়ে তো লাভ নাই। মনে করেন এখানে অনেক লোক আছে যারা রিটায়ারমেন্ট করে বিদেশে চলে যায় আর বাংলাদেশে আসে না। তারপরে বাংলাদেশে যা সম্পদ আছে, কারো গুলশানে বাড়ি ছিল, বনানীতে বাড়ি ছিল, বাড়িতে এখন বাড়ি আছে, এরা বিক্রি করে টাকাটা বিদেশে নিয়ে যায়। তো এটা আপনি কিভাবে বন্ধ করবেন ভাই? এক। দুই নম্বর হলো, যারা ব্যাংক লুণ্ঠন করে টাকা নিয়ে যাচ্ছে ব্যাংক থেকে আর ফেরত দিবে না, সে তো বাংলাদেশে সে টাকা রাখবে না, সে তো বিদেশে নিয়ে যাবে। অতএব এটা ব্যবসায়ীদের থেকে তো কিছু প্রত্যাশা করতে পারবেন না। আপনার প্রত্যাশা করা উচিত দেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী যদি করে, এবং তার জন্য সরকারকে, আমি ইব্রাহিম খালেদ সাহেবের সাথে একমত, সরকারকে সদিচ্ছার সহিত এবং নিউট্রালি আপনাকে সবার বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করতে হবে যারা অন্যায় করে। ওই নিশ্চয়ই সেটাই তো প্রত্যাশিত জনাব সিদ্দিকুর রহমান। হ্যাঁ, এটা এটা এভাবে করলে বিএনপি আওয়ামী লীগ দেখলে আর কিছু হবে না। জি স্পষ্ট, জনাব সিদ্দিকুর রহমান একই বিষয়, একই না, প্রশ্ন। জিনিসটা হলো বর্তমান সরকার আপনার এগুলো সদিচ্ছা আছে বলেই কিন্তু আজকে এইসব আলোচনা আমরা করতে পারতেছি। আগে তো আমরা এসব আলোচনাই করতে পারতাম না, আমরা জানতেও পারতাম না যে কি হচ্ছে। সেখানে আমি বলবো যে সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ওই যে আগেও বলেছি আমি যে জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে, যেখানে যে জিনিসটা আছে এবং যার যার দায়িত্ব, সেই দায়িত্বটা যদি ঠিকমতো পালন করে তাহলে দেশ থেকে টাকা যাবে না। দেশের মধ্যেও টাকা, কালো টাকা কি? কালো টাকা তো কিছু না, অপদর্শিত টাকা। আমি আয় করছি কিন্তু আমি ট্যাক্স দেই না, ট্যাক্স ফাঁকি দিছি। এই ট্যাক্স ফাঁকি দেওয়ার বন্ধ করার জন্য আমার থাকবে যে সবকিছু অনলাইনের মাধ্যমে যতটা আমরা করতে পারবো ততই আমাদের কিন্তু এই ট্যাক্স ফাঁকি দেওয়া কমে যাবে। এখানে এই যে আমরা এখন ডিজিটাল পদ্ধতিতে আস্তে আস্তে এগুচ্ছি, আগে কিন্তু এগুলো কিছুই ছিল না। তখন কিন্তু হরহামেশা এইভাবে বস্তা ভরেও টাকা নিয়ে যাইতে পারতো। হ্যাঁ, সেটা আমরা শুনেছি। ধন্যবাদ জনাব সিদ্দিকুর রহমান, স্বচ্ছতা নিশ্চিতের কথাই আপনার কথা থেকে স্পষ্ট হচ্ছে। অনেক ধন্যবাদ জনাব সিদ্দিকুর রহমান, অনেক ধন্যবাদ জনাব আব্দুল আওয়াল মিন্টু, জনাব খুরশিদ আলম খান এবং খন্দকার ইব্রাহিম খালেদ। আপনাদের চারজনকে বিদায় নিতে হচ্ছে রাজকাহন থেকে।